জি 24 ঘন্টায় ডায়াবেটিস পে চর্চা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের অনুষ্ঠানে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। বর্তমান জীবনচর্যায় আমাদের কাজের প্রেশার ভীষণ মারাত্মক, আর তার জেরে ডায়াবেটিস প্রায় মহামারীর চেহারা নিয়েছে। গোটা বিশ্বের পরিসংখ্যান যদি দেখেন তাহলে ভারতে ডায়াবেটিক রোগীদের সংখ্যা সবথেকে বেশি। ডায়াবেটিস আর ডায়াবেটিসের জেরে যে অসুস্থতার বিষয়টি নিয়ে সচেতনতা ভীষণভাবে জরুরি। সে কারণে ডায়াবেটিস পে চর্চার মতো অনুষ্ঠান শুরু করা হয়েছে, যেখানে দেশের নামকরা এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্টদের পরামর্শ নিই আমরা। আজ আমরা পেয়েছি দেশের নামকরা এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর দেবাশিস মাঝি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন ডক্টর সলিল পাল, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার বিশ্বজিৎ ঘোষ দস্তিদার, আর আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার দেবাশিস গিরি। আর শুরুতেই আমি ডক্টর মাঝির কাছে যাব। একটু শুরুতেই যে বিষয়টা জানতে চাইবো যে মানে একজন কেউ কিভাবে জানতে পারবে যে তার ডায়াবেটিস হয়েছে কি না, বা কোনো সিমটম এমন কিছু আছে যে আমি বুঝতে পারবো কোনো ডাক্তারের কাছে শুরুতে না গিয়ে? বারবার ইউরিন করা, বাথরুমে যাওয়া, বিশেষ করে রাত্রিবেলায় যেটাকে আমরা নক্সিউরিয়া বলি, জল তেষ্টা পাওয়া এবং খিদে বেড়ে যাওয়া, আর তার সঙ্গে সঙ্গে দুর্বলতা, শারীরিক দুর্বলতা একটা থাকে। খিদে বাড়ছে, ওজন কমে যাচ্ছে, তার সত্ত্বেও ওজন কমে যাচ্ছে, এটা শুরুতে। এই লক্ষণগুলি ধরুন শতকরা 40-50 রোগীর আমরা পাই, কিন্তু অনেক ক্ষেত্রে প্রায় অর্ধেকেরও বেশি ধরে নিন তাদের সেরকম কোনো লক্ষণ থাকে না। সেই জন্য এদের নির্ণয় করা হচ্ছে আমাদের চিকিৎসকদের, এবং বেশিরভাগ আমাদের যত ডায়াবেটিসের সংস্থা আছে তারা এটা চেষ্টা করছে যারা সিমটম নেই, তারা আনডায়াগনোজ থেকে যাচ্ছে, তাদের কীরকমভাবে আমরা নির্ণয় করতে পারি। কারণ ব্লাড সুগার যদি বেশি থাকে অনেক দিন ধরে, তো শরীরে কমপ্লিকেশনস হয়, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি এগুলি হয়। আচ্ছা ডক্টর পাল, আপনার কাছে একটু আসবো। কেন আমাদের দেশে এই সমস্যাটা বাড়ছে? এটা গেল এক, আমরা অনেক সময় বুঝতেই পারি না, তাই ট্রিটমেন্টও করি না। যদি কেউ এরকম না বুঝে ট্রিটমেন্ট না করান, বা বুঝেও ট্রিটমেন্ট যদি না করান যে ঠিক আছে আমি এমনি মেনটেন করব, তাহলে কি সমস্যা হতে পারে? আমাদের লাইফস্টাইলটা খুব চেঞ্জ হয়ে গেছে। আমরা ফাস্ট ফুডের উপর বেশি ডিপেন্ডেন্সি দেখাচ্ছি, হাঁটা চলা এক্সারসাইজ প্রায় নেই, সকলের ঘরে মাইক্রোকার, সেখানে মিডল ক্লাস সোসাইটির মধ্যে ডায়াবেটিস সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে, আর অফিসিয়াল স্ট্রেস। এই সব কারণে ইয়াং জেনারেশনের মধ্যে ডায়াবেটিস যেভাবে বেড়ে গেছে সেটা একটা মেজর কনসার্ন। ডায়াবেটিস সাধারণত 40-50-এর পরে হয়, টাইপ 2 ডায়াবেটিস, যেটা নিয়ে আমরা আজকের মেনলি চিন্তিত। টাইপ 1 ডায়াবেটিস পার্সেন্টেজ মোরালেস ঠিকই আছে, যে 4-5% সারা ওয়ার্ল্ডে হয়, ইন্ডিয়াতে ওই রকমই হয়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস পার্সেন্টেজ সাংঘাতিকভাবে বাড়ছে। এটাকে যদি প্রিভেন্ট করতে হয়, ডায়াবেটিসের ট্রিটমেন্টটা শুরু হবে লাইফস্টাইল মডিফিকেশান, নিউট্রিশন থেরাপি বা মেডিকেল নিউট্রিশন থেরাপি যাকে বলা হয়, সেটাতে আমরা ডাক্তারদের কাছ থেকে কিছুটা জানতে পারি। অনেক সময় নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানদের হেল্পও নেওয়া হয়। সাধারণত দেখা যায় যে প্রথম 1 বছর বা 2 বছর, ম্যাক্সিমাম 3 বছর কেউ মেডিসিন ছাড়া থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিন দরকার লাগে। এবং কেউ যদি ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে পারে প্রাথমিকভাবে, তাহলে দীর্ঘদিনের কমপ্লিকেশানগুলো প্রিভেন্ট করা যায়। বেসিক্যালি একটা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশান, আর একটা হচ্ছে গ্র্যাজুয়াল বা ক্রনিক কমপ্লিকেশান। অ্যাকিউট কমপ্লিকেশানের মধ্যে কতগুলো খুবই সিভিয়ার হতে পারে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা মোটামুটি সকলেই জানে। সেটা সুগারের ওষুধ না খেলে হয়, অথবা ইনসুলিন না নিলে হতে পারে, অথবা হাইপারঅসমোলার ডায়াবেটিক কোমা আর একটা আছে। তাছাড়াও হাইপোগ্লাইসিমিয়া, যেটা খুব কমন, ওষুধ খেলো, খাবার খেলো না, বাজারে চলে গেল, ওষুধ খেলো ভুলে গেল লাঞ্চ খেতে, অফিস চলে গেল, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কমন ডায়াবেটিসের কমপ্লিকেশান। তা বাদেও যে কমপ্লিকেশানগুলো ডায়াবেটিসের স্পেসিফিক, সেগুলোকে আমাদের পরিভাষায় মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার বলে ডিভাইড করা হয়। কিন্তু মেনলি আমাদের জানা উচিত যে ডায়াবেটিস মেজর অর্গানগুলোকে ধরে নেয়, নষ্ট করে দেয়। তার মধ্যে হার্ট আছে, তার মধ্যে আমাদের ব্রেন আছে, মানে হার্টের মধ্যে ইসকেমিক হার্ট ডিজিজ ডায়াবেটিস থেকে খুব কমন, ব্রেনের মধ্যে
ধরুন সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টস হচ্ছে, অথবা পায়ের ব্লাড ভেসেলসের মধ্যে ক্লডিকেশন হয়ে ডায়াবেটিক গ্যাংগ্রিন এইসবও হতে পারে। আর যে মেজর অর্গানগুলো ধরে সেটা হচ্ছে রেটিনা, কিডনি ধরতে পারে এবং নার্ভস। ডায়াবেটিস থেকে রেটিনার প্রবলেম আজকাল খুব বেড়ে গেছে, কারণ ডায়াবেটিসের ট্রিটমেন্টের জন্য লঞ্জিভিটি বাড়ছে, কিন্তু অনেক সময় আনকন্ট্রোল থাকে এবং ট্রিটমেন্ট করাচ্ছে না, এই করতে করতে রেটিনা কিডনি খুব কমনলি আজকাল দেখা যায় যে অ্যাফেক্ট হচ্ছে। আচ্ছা, আর একটা ঘোষ দোস্তিদের কাছে যাই। ডাক্তারবাবু, এই যে ব্লাড সুগার লেভেল যেটা বলা হচ্ছে, একটু যদি সাধারণ মানুষের জন্য বলেন যে এই নর্মাল ব্লাড সুগার লেভেলটা কি, বা কিরকম, কত মানে মেজারমেন্টটা, আর কিভাবে এটা টেস্ট করা যায়, বাড়িতে কি করা যেতে পারে? যেটা আমি বলবো নর্মাল, হয়তো দর্শকদের মধ্যে সেই সংখ্যাগুলো দেখে ভাববে যে খুব খুশি হবে যে আমি তাহলে নর্মাল, কিন্তু আসলে আপনি এই মুহূর্তে নর্মাল, কিন্তু আপনি হয়তো এক বছর বাদে আপনি মেজারমেন্ট হলে বুঝতে সুবিধা হয়। আগে আমরা জানতাম যে ডায়াবেটিক আর নন ডায়াবেটিক এই দুটো ক্লিয়ার কাট ডিস্টিংশন ছিল, কিন্তু ইদানিংকালে আমরা জানছি দুটোর মাঝখানে একটা বিরাট পেনাম্বরা আছে, সেটাকে বলে প্রি ডায়াবেটিক, অর্থাৎ তারা ঠিক পুরোপুরি ডায়াবেটিক এখনো হয়নি, অথচ তাদের ভীষণ রিস্ক আছে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার। যত আন্তর্জাতিক যেসব ডায়াবেটিস বিশেষজ্ঞ সংস্থা আছে তারা কিছু কিছু ভ্যালুস বলেছে আমাদের। একটা হচ্ছে ফাস্টিং স্টেট মানে 8 ঘন্টা না খেয়ে একটা ব্লাড সুগার যদি কেউ চেক করে, মানে সকালবেলা খালি পেটে যেটা, খালি পেটের, হ্যাঁ, সেই ব্লাড সুগারটা ধরে নেওয়া হচ্ছে যে বেশিরভাগ সংস্থা বলছে 100-এর নিচে হলে ইউ আর নট ডায়াবেটিক, আর কিছু কিছু সংস্থা বলছে 110-এর নিচে হলে। আর আরেকটা হচ্ছে যে 126-এর ওপরে হয়ে গেলে ইউ আর ডায়াবেটিক বলছে ফাস্টিং সুগারটা। কিন্তু এই 110 আর 126-এর মধ্যে যে রিজিয়নটা, সেটা হচ্ছে কিন্তু প্রি ডায়াবেটিক। তাদের কিন্তু অনেকে বলে দেয় নর্মাল, কিন্তু ওটা কিন্তু নরমাল নয়। এই মেসেজটা সবচেয়ে স্ট্রং হওয়া উচিত যারা আপনারা শুনছেন আপনাদের কাছে। আর আরেকটা নতুন একটা ম্যাট্রিক্স আমরা জানি, সেটা খুব খুব সেন্সিটিভ, সেটা হচ্ছে গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন বা HbA1c বলে একটা সংখ্যা। কারণ এটা দিয়ে জানা যাবে যে এক নম্বর, আপনার যদি ডায়াবেটিক হন তাহলে ডায়াবেটিসটা আপনার কন্ট্রোলে আছে কিনা। এটা একটা পার্সেন্টেজে এটাকে এক্সপ্রেস করা হয়, এবং সেটা যদি 5.7%-এর নিচে হয় তাহলে এখনকার অনেক আধুনিক আন্তর্জাতিক সংস্থা এটাকে ধরে নিয়েছে এটা ডায়াবেটিস, নন ডায়াবেটিস বা সকল নর্মাল বলে আপনি ধরে নিতে পারেন সেই মুহূর্তের জন্য। 6.5%-এর যদি বেশি হয় এবং সেটা যদি একাধিক ল্যাবরেটরি থেকে ওরকমই কনসিস্টেন্টলি আপনার 6.5% আসে, তাহলে প্রবাবলি আপনি ডায়াবেটিক। এই হচ্ছে তথ্য। পোস্টপ্র্যান্ডিয়াল সুগারের ব্যাপারটা একটু ডাইসি, কারণ দুরকমভাবে পোস্টপ্র্যান্ডিয়াল সুগার অ্যাকচুয়ালি ডায়াগনোসিসের সময় করা যায়। মানে আইডিয়ালি 75 গ্রাম গ্লুকোজ খেয়ে তার 2 ঘন্টা বাদে যদি 200 মিলিগ্রামের ওপরে হয় তাহলে সে ডায়াবেটিক। এটা হচ্ছে আমাদের WHO ডেফিনিশন। এই কমন টেস্টগুলো কি আছে, মানে যেগুলো বাড়িতেও কি করা যেতে পারে এরকম কিছু? বাড়িতে করার ব্যাপারে আমি বলি, বাড়িতে তো গ্লুকোমিটার দিয়ে করা যায়। বাড়িতে তো ল্যাবরেটরির মতো ভেনাস করা যায় না। গ্লুকোমিটার একটা যন্ত্র যেটা খুব অ্যাকুরেট নয়। ও আচ্ছা। এটা হচ্ছে আপনি রাফলি আপনার সুগার খুব বেশি আছে না, বেশি কম আছে না, মোটামুটি ভালো আছে, এটা জানার জন্য মেশিনটা। তাহলে আমি টেস্ট কি করব শুরুতে? ইনিশিয়ালি মানে ভেনাস ব্লাড যেটা, আচ্ছা, সেটাই। আমাদের তো রেকমেন্ডেশন হচ্ছে যে যাদের হাই রিস্ক অফ যে গ্রুপ আর কি, ডায়াবেটিস যাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি, এর মতো অনেকগুলো হাই রিস্ক গ্রুপ আছে আর কি, তাদেরকে একটা পার্টিকুলার সময়ের পর থেকে নিয়মিত একটা রেগুলার ইন্টারভ্যালে ব্লাড টেস্ট করা। তার মধ্যে ফাস্টিং সুগার আর HbA1c যেটা, এই দুটো কোয়াইট ইনফরমেটিভ জানার জন্য। পোস্টপ্র্যান্ডিয়াল সুগারটা করা ডিফিকাল্ট, কারণ ঠিক খাবার 2 ঘন্টা বাদে করা, তাতে কিছু এরার্স আসে। 75 গ্রাম গ্লুকোজ খেয়ে করাটাও খুব ডিফিকাল্ট, যদিও এটা খাতায় কলমে এটা আছে, কিন্তু ফর অল প্র্যাকটিক্যাল পারপাস একটা ফাস্টিং সুগার আর একটা HbA1c, এই দুটো থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি। এখন এর অনেক ফ্যালাসি আছে, যে কোনো বললেন এটা খুব শক্ত প্রশ্ন আর কি, এই ডায়াগনোসিসের ব্যাপারটা কি নর্মাল কি অ্যাবনর্মাল, এখনো বেটার সতর্ক থাকা। এটা রাফলি এটা এখন পর্যন্ত আমরা মোটামুটি বেটার সতর্ক থাকাই ভালো। বেটার সতর্ক, মানে একটা কমন আরেকটা হচ্ছে এক্সারসাইজটা, একটা কথা বলে দিই ছোট্ট 2 মিনিট, সেটা হচ্ছে আরেকটা গ্রুপ আছে তারা প্রেগন্যান্ট
আচ্ছা। তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস এই সংখ্যাগুলো আরো নিচে, তাদের ফাস্টিং হবে 92 এর নিচে, ওকে ওকে। বুঝছে, তাদের গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা বাদে 140 এর নিচে হতে হবে, এগুলো বা খেয়ে 2 ঘন্টা বাদে 120 এর নিচে হতে হবে, তবেই তাদের বলবো যে কন্ট্রোল। আমি একটু ডক্টর গিরির কাছে যাব। এই যে টাইপ 1 ডায়াবেটিক, টাইপ 2 ডায়াবেটিক, এই ক্লাসিফিকেশনটা কিভাবে হচ্ছে? আগে অ্যাকচুয়ালি এই দুটোর নাম ছিল, টাইপ 1-এর নাম ছিল ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, আর টাইপ 2-র নাম ছিল নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে টাইপ 2 ডায়াবেটিসেও যদি প্রথম দিকে ওষুধে কন্ট্রোল হতে পারে, কিন্তু ভবিষ্যতে ইনসুলিন আলটিমেটলি টাইপ 1 মানে যাদেরকে ইনসুলিন নিতে হবে। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে তাদেরই ডায়াবেটিস যাদের প্রথম থেকেই ইনসুলিন নিতে হবে, তাদের বেঁচে থাকার জন্য ইনসুলিন নিতে হবে। মানে বাড়াবাড়ি পর্যায়ে সেটা না, সেটা বাড়াবাড়ি পর্যায়ের জন্য নয়, সেটার প্যাথোফিজিওলজি বা অসুখটা কেন হয়েছে তার উপরে নির্ভর করে। আচ্ছা, টাইপ 1 ডায়াবেটিস যদিও আমাদের দেশে খুব কমই হয়, তবুও সবার জেনে রাখা ভালো এই রোগীদের বেঁচে থাকার জন্য ইনসুলিন জরুরি এবং ইনসুলিন সারা জীবন নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন সময় একটা বিরতির, ফিরে আসছি ডায়াবেটিস পে চর্চায়, সঙ্গে থাকুন। ডাক্তার মাঝি, আপনাকে যে প্রশ্ন করার, এই ডায়াবেটিক ট্রিটমেন্টের কোনো নতুন অ্যাডভান্সমেন্ট রয়েছে কি, মানে একটু অন্যরকম কোনো ট্রিটমেন্ট, বেটার ট্রিটমেন্ট? সত্যি কথা বলতে কি 2000 সালের আগে আমাদের হাতে খুব কম ওষুধ ছিল। আচ্ছা, একটা ছিল ট্যাবলেট ছিল দুটো, মেটফরমিন এবং সালফোনাইল ইউরিয়া। পরে পরে আরও অনেক ট্যাবলেট, মানে অনেক রকম ওষুধ আমরা পেয়েছি যেগুলো আরও নানা রকমভাবে কাজ করে। যেমন ধরুন সালফোনাইল ইউরিয়া বিটা সেলে ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে দেয়। আচ্ছা, মেটফরমিন ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমায় যাতে ইনসুলিন আরও ভালো কাজ করে। তারপরে আরও বেরিয়েছে DPP-4 ইনহিবিটার্স, যেটা গ্লুকাগনকে কমায়, ইনসুলিন বাড়ায়। এটা একটা নতুন ধরনের ওষুধ এসছে, এটা 2000 সালের পরে। আরও একটা ওষুধ এসছে SGLT2 ইনহিবিটার্স, যারা যে ওষুধগুলি কিডনি দিয়ে গ্লুকোজটাকে বার করে দেয়। আমরা চাই না কোনো ডায়াবেটিক পেশেন্ট ওজন বেশি থাকুক, সেই জন্য আমরা সবাইকে চেষ্টা করি যে ওজন কমানো। এটা খুব কঠিন জিনিস, খাবার দাবার কন্ট্রোল করা অনেক সময় হয় না। কিন্তু এখন আমাদের কিছু কিছু ওষুধ এসছে, যেমন ধরুন SGLT2 ইনহিবিটার্স এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, লিরাগ্লুটাইড, ডুলাগ্লুটাইড, এইগুলি প্রয়োগ করে আমরা পেশেন্টের ওজন কমাতে পারি। আচ্ছা, এবং সেক্ষেত্রে এটাও আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু আলটিমেটলি খুব হেল্প করে। আর যেটা খুব মানে কি বলবো, যুগান্তকারী যেটা পরিবর্তন হয়েছে ডায়াবেটিস ট্রিটমেন্টে, সেটা হচ্ছে ইনসুলিন। 1980 সালের আগে আমরা 1986-87 সালের আগে আমরা বোভাইন ইনসুলিন ইউজ করতাম, কিন্তু পরে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনিক এলো। সেই টেকনিকের সাহায্যে আমরা এখন ইনসুলিন মানে জিনটা, মানে ইকোলাই জিনে ইনসুলিন প্রোগ্রামটা দিতে পারি এবং ইনসুলিন তৈরি করবে। সেই ইকোলাই ইনসুলিন অজস্র ইনসুলিন তৈরি করতে পারে। কি ইনসুলিন করবে না, হিউম্যান ইনসুলিন, অর্থাৎ আমি হিউম্যানের জন্য হিউম্যান ইনসুলিন ব্যবহার করতে পারছি। আমি ডক্টর পালের কাছে যাব, যেহেতু বিষয়টা খুব সিরিয়াস, আমি একটু জানতে চাইবো যে এই যে কমপ্লিকেশনসগুলো কি কি হয়, সেটা কতটা ডেঞ্জারাস, আর সেই কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি? ডায়াবেটিস তো এমন একটা রোগ যে এটা কমপ্লিকেশনের জন্যই ফেমাস বলতে পারেন। কারোর যদি ব্লাড সুগার 250-300 থাকে, কিছু যায় আসে না, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যখনই ব্লাড গ্লুকোজ বেড়ে যাচ্ছে, সে অর্গান ড্যামেজ করতে শুরু করে দিচ্ছে, সেটা আমরা অনেক সময় বুঝতেই পারছি না। এবারে এই অর্গান ড্যামেজ প্রিভেন্ট করার জন্য আমাদের মেন অস্ত্র হচ্ছে ব্লাড সুগারকে ঠিকভাবে কন্ট্রোল রাখা, যেগুলো আমাদের রেকমেন্ডেশন। যেমন আমরা চাইবো যে ফাস্টিংটা থাক 90 থেকে 120 বা ম্যাক্সিমাম 130, পোস্টপ্র্যান্ডিয়াল চাইবো 140 থেকে 180, এবং হিমোগ্লোবিন A1C পেশেন্টের বয়স অনুযায়ী আমরা চাইবো, খুব ইয়াং সাবজেক্ট হয় তখন আমরা চাইবো 6 বা 6.5 নিচে থাকুক। কিন্তু আমরা এই কমপ্লিকেশনটা অ্যাভয়েড করার জন্য কি করতে পারি? এইগুলোই করতে হবে, যে সুগারকে খুব ভালোভাবে কন্ট্রোল রাখতে হবে, এবং কোনো অর্গান ড্যামেজ হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। আমি ডক্টর ঘোষ দোসিয়ার কাছে যাব। এই যারা ডায়াবেটিক, তাদের হচ্ছে এই HbA1c আর নর্মাল ব্লাড সুগার টেস্ট, এই দুটোর মধ্যে কি একটু ইম্পর্টেন্সটা যদি একটু বুঝিয়ে। ইম্পর্টেন্স হচ্ছে HbA1c টা হচ্ছে
অ্যাভারেজ ব্লাড সুগার দেখা হয়, মানে আজকেই ব্লাড সুগার চেক করলাম কিন্তু এর যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা রিফ্লেক্ট করছে লাস্ট 3 মাস আমার ব্লাড সুগারটা কিরকম ছিল, মানে ব্লাড সুগার কন্ট্রোল কীরকম ছিল। জেনারেলি অন্তত বছরে 2 বার যদি HbA1c কেউ করে তাহলে সে বুঝতে পারবে যে তার ব্লাড সুগারটা কেমন আছে আর কি। এবার আসি যে সেলফ মনিটরিং অফ দ্য ডেইলি ব্লাড গ্লুকোজ, বা যেই ব্লাড গ্লুকোজ আমরা গ্লুকোমিটার দিয়ে করি আর কি, যেটা বাড়িতে করা যায়। দৈনন্দিনভাবে বা নিয়মিত আপনার ব্লাড সুগারটা কন্ট্রোলের মধ্যে আছে কিনা দেখা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ ওনারা সকলেই যেটা বললেন যে অনেক ক্ষেত্রেই আমরা ব্লাড সুগার বেশি আছে সেটা আমরা বুঝতে পারি না, মানে কোনো সিমটম থাকে না, তাই জন্য সেটা একমাত্র চেক করলেই বোঝা যাবে। সেটা যেরকম একটা জানা দরকার। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে বা যারা ইনসুলিন নেয় তাদের ব্লাড সুগার হুট করে কমে যাওয়ার একটা ডেঞ্জার থাকে, সেটাও ডিটেক্ট করার জন্য বা সেটাও আর্লি ডিটেক্ট করার জন্য বা তার কোনো সিগন্যাল পাওয়ার জন্য নিয়মিত ব্লাড সুগার চেক করলে সেগুলো প্রিভেনশন করা যায়। এই দুটো জিনিসের জন্য দরকার, তাই জন্য যারা ইনসুলিন নেয় তাদের ক্ষেত্রে এটা খুব জরুরি। আর যারা ট্যাবলেট খায় তাদের ক্ষেত্রে জেনারেল রেকমেন্ডেশন নেই, কিন্তু কিছু কিছু বিশেষ গ্রুপকে তার ডাক্তাররাই তারা চুজ করে যে এর ক্ষেত্রে একটা নিয়মিত সেলফ মনিটরিং করলে তার কিছু কিছু সুবিধা হবে। আচ্ছা, প্রেগন্যান্সি একটা, হ্যাঁ, এটা একটা বড় প্রেগন্যান্সিতে ভীষণ ইম্পর্টেন্ট। সুগার যেটা বলেছিলাম যে ভীষণ টাইট কন্ট্রোল করতে হবে, যার ফলে তিনি অন্তত 7 বার করে ব্লাড সুগার চেক করতে হবে। আমি এই কন্ট্রোলের ক্ষেত্রেই আমি ডাক্তার গিরির কাছে আসবো। এই ডায়াবেটিক যারা, তাদের ক্ষেত্রে এই মেডিসিন বা খাবার দাবার বা এই লাইফস্টাইল এইটা কতটা ইম্পর্টেন্ট এগুলো মেনটেন করা? আর আর অনেকে খালি পেটে থেকে যান দীর্ঘক্ষণ, কিংবা অনেকে আছেন যারা উপোস করেন, এইগুলো কতটা কিভাবে কন্ট্রোল করতে হয়? সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, রুগীকে জানতে হবে কোন ওষুধ আমার হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, কোন ওষুধ হাইপোগ্লাইসেমিয়া করতে পারে না। এইটা এখনকার দিনে জানা খুব জরুরি। আগে যেমন ওষুধ খুব বেশি অ্যাভেলেবেল ছিল না, স্যার যেটা বললেন ডক্টর মাঝি, যে কম ওষুধের অপশানস ছিল, কিন্তু এখন কিছু ওষুধ এসেছে যারা সুগারকে বিলো লেভেলে নামিয়ে দেয় না, কিন্তু এটা ভালো কন্ট্রোলে রাখতে পারে। তো সেই জন্য সেইটা জানা খুব জরুরি, যে সব রুগীকেই এটা জানা জরুরি যে আমি যে ওষুধগুলো খাচ্ছি এতে আমার সুগার ফল করে যাওয়ার পসিবিলিটি কতটা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উপবাস বা ফাস্টিং করার আগে আমি আগেই বলে দিই, আমাদের যে যত হাইপোগ্লাইসেমিয়া হয়, হাইপোগ্লাইসেমিয়ার বেশিরভাগটাই হচ্ছে মেডিসিন আর ফুড ইনটেকের ডিসপ্যারিটিতেই হাইপোগ্লাইসেমিয়াগুলো হয়। আমরা বলে দিই যে কোন ডায়াবেটিস ওষুধে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, তো সেই ওষুধ খেয়ে নিল কিন্তু পেশেন্ট সেইটা সময়ের মধ্যে খেলো না, বা ইনসুলিন নিয়ে নিল খেলো না, তখনই হাইপোগ্লাইসেমিয়াটা হতে পারে। তাই জন্য যারা উপবাস করতে চান, ডাক্তারবাবুর কাছ থেকে উপবাস করার গাইডলাইনটা জেনে নেওয়া খুবই জরুরি। আলোচনা যেটা উঠে এলো যে মানে কতটা সিরিয়াস এই অসুখ, সেটা আপনারা বুঝতে পারবেন কারণ 14 নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে, এটাকেও আমাদের মানতে হচ্ছে, মানে রোগের গুরুত্বটা এমন জায়গায় বেড়ে গেছে। সেই জায়গা থেকে আমি এখানে ডাক্তারবাবুরা রয়েছেন, আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব যারা ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন বা যারা এখনো ডায়াবেটিক নন কিন্তু প্রোন বা সুস্থ আছেন কিন্তু আমরা তারা জানিনি না যে তাদের কি হতে পারে, একটু যদি তাদের জন্য একটু মেসেজ দেন, কি করবেন, কি করা উচিত? আমি একটা জিনিস সকলকে বলতে চাই, ইনসুলিনকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ইনসুলিন ব্লাড সুগারকে কমাতে সাহায্য করে এবং এইটা ডেফিনিট। ডাক্তারের কাছে, একজন চিকিৎসকের কাছে বিরাট অস্ত্র। এখন ইনসুলিন যে দেওয়া হয় এটা একদম পেইনলেস, ব্যথা লাগে না, সুন্দর সুন্দর ডিভাইস বেরিয়ে গেছে, পেন বেরিয়ে গেছে, কাজে ইনসুলিনকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, একটা পাল লাইফস্টাইল মডিফিকেশান টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, এবং এই লাইফস্টাইলে আসছে আপনাকে রেগুলার একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আপনি বলবেন আমি খুব ব্যস্ত, যদি এক্সারসাইজ করার সময় নাও পান তাহলে সপ্তাহে 1 দিন অথবা 2 দিন আপনি কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ করুন। দেখা গেছে ইন্টারমিটেন্ট কেউ যদি এক্সারসাইজ করে তাহলেও তার অনেক রকম উপকারিতা পাওয়া যায় ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে ফুডের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আপনাকে আনতেই হবে। ফাস্ট ফুড খাওয়া চলবে না, কম মাত্রায় তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, এবং আপনার খাবারের মধ্যে 3টে মেজর মিল থাকবে, 3টে স্ন্যাক্স থাকবে। এই স্ন্যাক্সের পরিমাণ কখনোই মেজর মিলের বেশি হবে না, এইগুলো মেনে চলতে হবে। এবং এই যে লাইফস্টাইল মডিফিকেশান, এগুলো সারা জীবনের জন্যে। ডক্টর কসদস্তিদার। রাইট, আমার
তো মেসেজ যেটা হচ্ছে যে আমাদের তো অনেক নতুন নতুন আবিষ্কার হয়েছে, নতুন তো ওষুধ হয়েছে, অনেক ভালো ভালো ইনসুলিন বেরিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি পরিসংখ্যান বলছে যে আমাদের মাত্র 25% ইন্ডিয়ান ডায়াবেটিক আর কন্ট্রোলড, 75% কন্ট্রোল নয়। এবং এই ধরনের পরিসংখ্যান কিন্তু সারা বিশ্বেই কম বেশি। এটার খতিয়ে দেখা হয়েছে যে তার একটা প্রধান কারণ হচ্ছে, কোনো কারণেই হোক আর কি, এই ওষুধগুলো মানুষ ঠিকভাবে নেয় না। এটাই হচ্ছে মেজর চ্যালেঞ্জ, যে এই ওষুধ তো দেওয়া হলো, কিন্তু ওষুধটা রোজ খেতে হবে, নিয়ম করে খেতে হবে, সারা জীবন খেতে হবে, মাঝে মাঝে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার ওষুধ পরিবর্তন করলে সেই পরিবর্তিত ওষুধও খেতে হবে, আবার চেক আপও করতে হবে। এই রিয়ালিটিটা লোকের জানা দরকার, এক। দুই হচ্ছে যে আপনার যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, ইউ শুড এক্সপ্রেস টু ইউর ডক্টর। তো সেই করা। খাদ্যাভ্যাসের ব্যাপার তো বলাই হলো। এছাড়াও একটা বিশেষ জিনিস আমার বলা, সেটা হচ্ছে ডিউরিং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, সেই সময়টাও সতর্ক থাকা এবং ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আর কি সেই ব্যবস্থাগুলো করা। হঠাৎ করে একটা সব কিছু প্ল্যান করে করা, এটা ইম্পর্টেন্ট, একটা ডিসিপ্লিন আনা লাইফে। এবং অ্যান্ড ফেস্টিভ্যালস অ্যান্ড ফেস্টিভিটিস, এটাও আমাদের দেশের অসম্ভব বেশি আর কি, অন্য যে কোনো দেশের তুলনায়। সেই ব্যাপারেও ডাক্তারের পরামর্শ নেওয়া, সময় মতো পরামর্শ নেওয়া এবং সেই বিষয়ে কী কী সতর্কতা অবলম্বন করা সেই বিষয়ে। তার মধ্যে এই ফাস্টিং টাস্টিং সবই পড়ে। এই কতগুলো হচ্ছে আমার। ঠিক আছে, হ্যাঁ ডক্টর গিরি। আমরা ডায়াবেটিস চিকিৎসা করি যাতে আপনার বা আপনার পরিবারের যা ডায়াবেটিস আছে তার যাতে জটিলতাগুলো না হয় এবং ডায়াবেটিসকে নিয়ে যাতে সুস্থভাবে বেঁচে থাকা যায়। এবং তার জন্য আপনাকে রেগুলার ইন্টারভ্যালে ডাক্তার দেখাতে হবে। ডাক্তারবাবু যে যে ইনভেস্টিগেশনস বা পরীক্ষা বলবেন সেইগুলো সময় মতো করাতে হবে। সিমটম কমানোর জন্য আপনার ব্লাড সুগার 200-250 হলেই যথেষ্ট, কিন্তু কমপ্লিকেশনস প্রিভেনশন করার জন্য, কমপ্লিকেশনকে যত দূর সম্ভব এড়িয়ে যাওয়া বা যত দূরে ঠেলে রাখা যায় সেটা করার জন্য কিন্তু আপনাদের প্রতিনিয়ত ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং যদি যা যা কমপ্লিকেশনস আমাদের হতে পারে, স্যার ডক্টর পাল যেমন বলছিলেন যে কিডনির সমস্যা হতে পারে, কিডনির জন্য কী কী স্পেসিফিক টেস্ট আছে আর্লি ডিটেকশনের জন্য, রেটিনার জন্য কী কী টেস্ট আছে আর্লি ডিটেকশনের জন্য, হার্টের জন্য কী কী টেস্ট আছে আর্লি ডিটেকশনের জন্য, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে রেগুলার চেকআপের মধ্যে রেগুলার চেকআপ। এবং শুধু ডায়াবেটিস চেকআপ নয়, ডায়াবেটিসের যে কমপ্লিকেশনগুলো সেগুলোও দেখতে হবে, সেগুলোও কিছুদিন পর পর দেখা, এইটা খুব জরুরি। আচ্ছা, আমাদের সময় একদম শেষ। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। অনেক ইনফরমেশন পাওয়া গেল। আশা করেছি যে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের ডায়াবেটিস নিয়ে সব রকম প্রশ্নের আমরা উত্তর দিতে পেরেছি। ডায়াবেটিস আর এই রোগ কি করে সামলাবেন তা নিয়ে আরও জানতে আপনারা আমাদের ফেসবুক পেজ ডায়াবেটিস পে চর্চা যেতে পারেন। এছাড়া ইউটিউব, টুইটার আর ইনস্টাগ্রামেও আমাদের ডায়াবেটিস পে চর্চা নিয়ে পেজ রয়েছে, সেখানেও আপনারা সমস্ত রকম ইনফরমেশন পাবে। আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।